শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কন্টিনেন্টাল হসপিটাল লিমিটেডের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলবো মেরুদণ্ডের সমস্যায় নিউরোসার্জারির ভূমিকা, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার ইসমে আজম জিকো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর ইসমে আজম জিকো। ধন্যবাদ এখন টিভিকে যে আমরা এরকম একটা বার্নিং ইস্যু যে মেরুদণ্ডের সমস্যা। মেরুদণ্ড তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান, একটা জাতির যেমন গুরুত্বপূর্ণ অর্গান আমরা বলি মেরুদণ্ড, এরকম শরীরেরও গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মেরুদণ্ড। সেই মেরুদণ্ডের সমস্যা সেইটা কিভাবে আমরা সমাধান করতে পারি বা সেগুলো কিভাবে হতে পারে সেটা নিয়েই আমরা আজকে কথা বলবো। অনেক অনেক ধন্যবাদ, আপনিও আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বের করে আমাদের সাথে এসেছেন এরকম একটা সমস্যা নিয়ে কথা বলতে। প্রথমে আমি জানতে যাব, নিউরোসার্জন হিসেবে মেরুদণ্ড বলতে তো অ্যাকচুয়ালি আমরা অনেকেই ভাবে যে এটা নিউরো মেডিসিনের কাছে যেতে হবে বা অর্থোপেডিক্স সার্জনের কাছে যেতে হবে। অনেক সময় দেখা যায় যে কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা নিয়ে ফিজিক্যাল মেডিসিনের কাছেই প্রথম যাচ্ছে। তো মানুষের মধ্যে একটা কনফিউশন আছে। অবশ্যই এখানে নিউরোসার্জনের কাছেও যেতে হতে পারে। একটা মানুষের কার কাছে আসলে মেরুদণ্ডের সমস্যার জন্য যাওয়া উচিত? খুব ভালো কোশ্চেন করছেন। এটা বেসিক্যালি এই ডিবেটটা কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে যে মেরুদণ্ড তুমি কার। এটা আমরা আমাদের এমবিবিএস লেভেলে যখন আমরা স্যারদের ক্লাস শুনতাম, তখন স্যারের অর্থোপেডিক স্যার এসে বলতো মেরুদণ্ড তুমি কার। আবার ফিজিক্যাল মেডিসিনের স্যার এসে বলতো মেরুদণ্ড তুমি কার। পরে আমরা যেটা বুঝলাম এই ফিল্ডে এসে সবার সমান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে। এটা স্পেসিফিক্যালি কারণ না, এক একজন এক এক পার্ট এক একভাবে ডিল করবে। এখন নিউরোসার্জন যখন আপনার মেরুদণ্ডের নার্ভগুলো বেশি আক্রান্ত হবে রাদার বোনস, সেই ক্ষেত্রে কিন্তু নিউরোসার্জন আমরা বেশি প্রিফার করব। আবার কিছু আছে যে মেরুদণ্ডের বোনস বেশি এফেক্টেড হয়েছে কিন্তু নার্ভ বেশি এফেক্টেড হয় নাই, সেই ক্ষেত্রে কিন্তু অর্থোপেডিক সার্জন এটা বেশি ডিল করবে। আবার বোনস নার্ভ যতটা না এফেক্টেড, যেগুলো সার্জারি লাগবে না সেগুলো ফিজিক্যাল মেডিসিন ডিল করবে। ইটস ভেরি সিম্পল ক্লাসিফিকেশন, কিন্তু কে কোন অংশটা ডিল করবে। কিন্তু একটা সাধারণ মানুষের জন্য তো মেরুদণ্ডের কোন সমস্যাটার জন্য হয়েছে এটা বুঝতে পারে না, সেজন্য তাদের তো প্রথম উপসর্গটাই থাকে ব্যথা। ব্যথার কোনো প্রকারভেদ বা কোনো ধারণ দেখে কি বুঝতে পারা যায়, নাকি প্রথমেই একজন সাধারণ চিকিৎসক এটা নির্দেশ দিবে যে আপনার এই ডাক্তারের কাছে যাওয়া উচিত? অনেক সময় দেখা যায় একটা রুগী প্রথমেই একজনের কাছে চলে যাচ্ছে, যেটা হয়তো শুধু ওষুধ দিয়ে বা শুধু সাধারণ কিছু ব্যায়াম দিয়েই হয়তো ব্যথাটা সেরে যেতে পারে। সেক্ষেত্রে আপনার পরামর্শটা কীরকম হবে? না, এটা আপনি খুব চমৎকার কোশ্চেন করছেন যে আসলে রুগী তো আর জানে না যে এটা নার্ভের সমস্যা, রুগী তো বুঝতে পারে না যে আমার হাড়ের সমস্যা, রুগী এটাও বুঝতে পারে না যে আমার এটা কি অপারেশন লাগবে নাকি মেডিসিনে ভালো হবে। এক্স্যাক্টলি। তো সে তো কনফিউজড, তো সে যাবে কোথায়? এটা আমি বলবো যে যেই ব্যথাগুলো ঘাড় থেকে নেমে হাতে নেমে আসতেছে, প্রথমে ঘাড়ে হলো, এরপর হাতে নেমে আসবে, এর সাথে চিনচিন ঝিনঝিন থাকবে, তখন বুঝবেন যে মেরুদণ্ডের সমস্যায় নার্ভ আক্রান্ত হয়েছে। তখন ইউ শুড লুক ফর নিউরোসার্জন। আবার যখন এরকম হয়েছে যে কোমর ব্যথাটা, তীব্র কোমর ব্যথা, কিন্তু সেটা পায়ে নেমে গেছে, তখন আপনি বুঝবেন যে না, এই ব্যথা তো এখন নার্ভ ধরে ফেলছে। তখন এই ব্যথাগুলো আপনি নিউরোসার্জনের কাছে অ্যাটেন্ড করবেন। আবার কিছু আছে পিঠ ব্যথা, এটা তো আমি ঘাড় আর কোমর বললাম, পিঠ ব্যথা কোনগুলো এই নিউরোসার্জনের কাছে যাবে। পিঠ ব্যথা হয়েছে কিন্তু পিঠের নার্ভগুলো হচ্ছে পিঠ থেকে শুরু করে এই যে আমাদের পাঁজরের দুই হাড়ের পাশ দিয়ে সামনে চলে আসে। তো যে ব্যথাগুলো পিঠ থেকে শুরু হয়ে এই পাঁজর হয়ে পাশ দিয়ে সামনের দিকে রেডিয়েট করে, এই পেইনগুলো কিন্তু আমার নিউরোসার্জন ডিল করবে। কিন্তু এই ব্যথাগুলির কারণ সাধারণত কি হতে পারে আমি যদি একটু জানতে চাই, মেডিকেল ইনফরমেশনে কি কি কারণে মেরুদণ্ডের সমস্যার কারণে এই ব্যথাটা আসে?
দেখেন যে আল্লাহ তাআলা মানে আমাদের বডিটাকে এমনভাবে সেট করছেন যে বড় রোগ হওয়ার আগেই আপনি যেন অ্যালার্ট হন। এই জন্য বডির প্রতিটা অর্গানে নার্ভ এন্ডিং দিয়ে রাখছে। ওকে, মানে নার্ভ নাই এরকম কোন এমন কোনো অঙ্গ আমাদের নেই। যেখানেই নার্ভ এন্ডিং আছে ওখানেই কোনো একটা রোগ শুরু হওয়ার সাথে সাথে প্রথমেই ব্যথা নিয়ে সে আমাদের কাছে আসবে। ব্যথার লক্ষণ পাওয়ার সাথে সাথে আমরা কি করব? আমরা অ্যালার্ট হব, চিকিৎসকের কাছে যাব, চিকিৎসক ইনভেস্টিগেট করে প্রপারলি ট্রিটমেন্ট দিবে। আমি যদি তাহলে সহজে জানতে চাই যে মেরুদণ্ডের এই যে ব্যথাগুলির কথা বললেন, বিভিন্ন ব্যথা হতে পারে, তার কারণগুলি কি হতে পারে? আচ্ছা, মেরুদণ্ডের ব্যথাটাগুলো মূল কারণটা হচ্ছে আমাদের মেকানিক্যাল মেকানিক ব্যাক পেন, মেকানিক্যাল কারণ। যেমন ধরেন আপনি অ্যাবনর্মাল পোস্চার, এই যে আমরা বসে আছি, আমরা দুজন কিন্তু মেরুদণ্ড শটান করে বসে আছি। কিন্তু অনেক জায়গায় দেখবেন যে তারা বসে থাকবে, এরকম করে বসে থাকবে বা এরকম করে বসে আছে। এই যে অ্যাবনর্মাল পোস্চার, হ্যাঁ, এটার জন্য হয় যেটা হয় সেটা হলো মেকানিক্যাল ব্যাক পেন, এটা একটা কারণ। আর একটা কারণ আছে যে যদি মেরুদণ্ডে ডিস্ক সরে যায়, আচ্ছা, দেখবেন আমাদের মেরুদণ্ডটা এমনভাবে সাজানো, প্রতিটা হাড় আরেকটা হাড়ের উপরে এভাবে রাখা, ওকে, এবং দুইটা হাড় এর মাঝে একটা ডিস্ক বসানো আছে, মাংসপেশি। এই কারণে কিন্তু আমরা রুকু সেজদা করতে পারি। আচ্ছা, যদি পুরো মেরুদণ্ডটা যদি হাড় থাকতো শুধু, তাহলে আমরা কিন্তু কেউ রুকু সেজদা করতে পারতাম না, শটান হয়ে দাঁড়া থাকা লাগতো। আল্লাহ তাআলা আমাদেরকে ডিস্ক দিছে। এই ডিস্কের আবার প্রবলেমও দিছে। কি হয়? যদি অ্যাবনর্মালি ইউজ হয়, ওভার ইউজ হয় বা অ্যাবিউজ হয়, ডিস্ক অ্যাবিউজ হয়, আমি বলবো অ্যাবিউজ হয়, সেক্ষেত্রে ডিস্কটা ফেটে এর ভিতর জেলিটা বের হয়ে যায়। এটা কিন্তু মূল কারণ। জেলিটা বের হয়ে গিয়ে পেইন শুরু হয়, যখন সেইটা নার্ভে প্রেশার দেয় তখন সেটা পায়ে রেডিয়েট করে। আচ্ছা, তো সেকেন্ড কারণ কজ তাহলে কি বললাম? ডিস্ক জনিত। ওকে, তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে যদি ক্রনিক প্রদাহ থাকে, মানে ক্রনিক ইনফ্লামেশন থাকে। সেটা কোন কোন ক্ষেত্রে হয়? যেমন ধরেন কিছু বাত আছে, অ্যানকালোজিং স্পন্ডালাইটিস আছে, আবার স্যাক্রোআইলাইটিস আছে। মানে এই টার্মগুলো আমি বলতেছি। ক্রনিক প্রদাহজনিত কারণে ইয়াং পেশেন্টদের ব্যাক পেইন হয়। ওকে, আর একটা হচ্ছে ক্ষয়জনিত। আচ্ছা, যে আমাদের যে বৃদ্ধ বাবা মা, আমাদের বাসায় সবার মা খালা চাচি যারা আছেন আর কি, এবং বাবা চাচারা যারা আছে, ওনাদের যেটা হয় যে ওনাদের মানে বয়স যত পাস হয় তত কিন্তু তাদের কি হয়? ক্ষয় হতে থাকে। এই ক্ষয়টা আমি আবার রুগীদের বলি কি, আমরা তো আসলে জান্নাতের মানুষ। জান্নাতে গেলে কিন্তু আপনার আর ক্ষয় হবে না। আচ্ছা, আপনি কিন্তু একটা বয়স ফিক্সড হয়ে যাবে, আপনার আর ক্ষয় হবে না। কিন্তু আমরা তো দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। তো এই দুনিয়াতে আসাতে আমাদের যেটা হবে, আমাদের যত দিন যাবে ততই আমাদের ক্ষয় হতে থাকবে। একসময় দাড়ি পাকা ছিল না, এখন দাড়ি পাকছে। চুল পাকা ছিল না, চুল পাকতেছে। এই যে ক্ষয় হচ্ছে, এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, এটা হবেই। তো এই ক্ষয় হওয়ার জন্য যে ব্যথাটা, সেটাও কিন্তু আমরা এটা চিকিৎসা করি। তাহলে এটা এই 3 নম্বর কারণ গেল। 4 নম্বর কারণ গেল আমার ক্ষয়জনিত। 5 নম্বর কারণ হলো ইনফেকশন। এই আমাদের এই কন্টিনেন্টাল ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই কন্টিনেন্টে খুব কমন হলো টিউবারকুলোসিস। আচ্ছা, মানে ভেরি কমন। যক্ষা, যেটাকে আমরা বলি যক্ষা, যেটা সাধারণত লাংসে হয়। কিন্তু সেইটা কিন্তু বাংলাদেশে এই মেরুদণ্ডে হওয়ার প্রবণতা কিন্তু অনেক হাই। মানে আমরা রোগ বলতে যেটাকে বুঝি যে লাংসের টিবি হয়, লাংসে এই স্পাইন টিবি বাংলাদেশে যে কমন, সেটা এবং মেরুদণ্ডে খুবই কমন একটা সাইট, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ভাবি যে টিবি হয়েছে কেন, এটা রোগীরাও বুঝতে চায় না। একটু ভয় পাই যে যক্ষাতে তো লাংসে হয়, একটু টিবি মেরুদণ্ডে, তখন একটু ভয় পেয়ে যায়। তো এটা আমার মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অডিয়েন্সরা জানতে পারলো যে না, যক্ষা কিন্তু মেরুদণ্ডে হয় এবং সেইটার ট্রিটমেন্টও খুব ভালো ট্রিটমেন্ট আছে। ওকে, ভয় পাওয়ার কিছু নেই। যক্ষা হলে রক্ষা না, এই কথার ভিত্তি নাই। তো আমি বলবো যে এই 5 নম্বর কারণ আমি বললাম যক্ষা, এবং যক্ষা ছাড়াও এক ধরনের ইনফেকশন হয় যারা একটু এজেড বা একটু এক্সট্রিম এজ, যেমন ধরেন একটু অল্প বয়স আবার খুব বেশি বয়স, তাদেরকে কিন্তু যক্ষা ছাড়াও একটা ইনফেকশন হয়। আচ্ছা, পায়োজেনিক ইনফেকশন বলে। আচ্ছা, এই যে আমি এখানে একটা ভালো ইনফরমেশন দিই, যেমন ধরেন আমরা যে দাঁত ব্রাশ করি,
আমাদের শরীরে কিছু কিছু জীবাণু ঢুকে যায়। আমরা যে খাবার খাই কিছু জীবাণু ব্লাডে চলে যায়। আমরা যে মানে টয়লেট প্রস্রাব পায়খানা যেটা আমরা করি এই সময় কিন্তু কিছু জীবাণু ব্লাডে ঢুকে যায়। কিন্তু আমাদের বডির যে ডিফেন্স সিস্টেম এটা কিন্তু এগুলোকে ক্লিয়ার করে ফেলে, ফলে আমাদের কারোর কখনো জ্বর হয় না। কখন জ্বর হয়? যদি এমন হয় যে বিভিন্ন স্ট্রেসে আছি আমরা, তখন দেখবেন ইমিউনিটিটা সাপ্রেস করে। আচ্ছা, অথবা শরীরে কোনো বড় রোগ আছে, ক্যান্সার আছে, অথবা যক্ষা আছে, অথবা এমন কোনো সিস্টেমিক ডিজিজ আছে যেখানে আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কমে যায়, তখন কিন্তু ইনফেকশন হয়। সেই ইনফেকশনটা ধরেন দাঁত ব্রাশ করলাম অথবা দাঁতের একটা অপারেশন করলাম, এরপরে হঠাৎ করে রোগী প্রচণ্ড কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসলো, যখন তার ইমিউনিটি সাপ্রেস থাকবে, মানে কমে যাবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু এক ধরনের ইনফেকশন, যদিও এটার প্রিভ্যালেন্স ভেরি ভেরি লো ইন আওয়ার কান্ট্রি, বাট স্টিল উই আর গেটিং এ গুড নাম্বার অফ পেশেন্টস। আচ্ছা, এরপরে আসেন যে অন্যান্য কিছু কজ, রিমোট কজ। ভেরি রিসেন্টলি আমি একটা পেশেন্ট পেলাম এরকম যে পেশেন্টের ব্যাক পেইন, কিন্তু তার এমআরআই ভালো, এক্স রে ভালো, ব্লাডের রিপোর্ট ভালো, তার কোনো বাত নেই, কিচ্ছু নেই। পেটের একটা সাথে একটা পেটে একটু ব্যথা ছিল, পেটের একটা আলট্রাসোনোগ্রাম এবং অ্যানজিওগ্রাম করলাম, দেখলাম পেটের যে রক্তনালীতে এত বড় একটা অ্যানিউরিজম। তার মানে কি আপনার অন্যান্য অর্গানের কারণেও কিন্তু আমার কোমর ব্যথা হতে পারে। আবার ফিমেল পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তাদের যদি একটু ওই যে লিউকোরিয়া হয়, ভালভোভ্যাজাইটিস হয়, বা ইউটিআই হয়, এদের কিন্তু কোমর ব্যথার প্রবণতাটা অনেক বেশি। এটার কারণটা হলো যে আমাদের যে পেলভিসের যে ভেইনগুলো, এগুলো হলো ভালভলেস। ফলে এইসব জায়গায় যখন ইনফেকশন হয়, তখন এই ভেইনে যখন আমরা হাসি কাশি দেই, তখন যেহেতু ভালভলেস, ইনফেকশন ইজিলি এখান থেকে মেরুদণ্ডে ট্রান্সমিট হয় ফ্রিকুয়েন্টলি। তখন কিন্তু আমাদের পেলভিসে একটা ইনফেকশন হয়, সেটাকে আমরা স্যাক্রালাইটিস বলি, বা পেলভিসে অনেক সময় অ্যাবসেসও হয়ে যেতে পারে, এবং মেরুদণ্ডে তখন এপিডিউরাল অ্যাবসেস হতে পারে। তাহলে এটা একটা কারণ। আর একটা কারণ হলো যদি ক্যান্সার হয়, আচ্ছা, ক্যান্সার বা মেরুদণ্ডে ক্যান্সার, মেরুদণ্ডের টিউমার বা মেরুদণ্ডে ক্যান্সার, এরকম ক্ষেত্রেও কিন্তু আমরা কোমর ব্যথা পেতে পারি। এবং সেই ক্যান্সার বা টিউমারটা দুই রকমের। একটা হচ্ছে মেরুদণ্ডের নিজস্ব টিউমার, এইটা সাধারণত ক্যান্সার হয় না। আর একটা হলো শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ছুটে গিয়ে মেরুদণ্ডে গিয়ে বাসা বাঁধায়, আচ্ছা, মেটাস্ট্যাটিক লেশন বলে। এইটা কিন্তু হাইলি ম্যালিগন্যান্ট এবং তীব্র ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, এবং একটু এজেড পেশেন্ট, ওভার 40 বা ওভার 50 এরকম। সেই পেশেন্টগুলো আমরা ডিল করি। আরেকটি ইম্পর্টেন্ট কজ আমি স্কিপ করলাম মনে হয়, সেটা হচ্ছে যে কিছু রক্ত রোগের কারণে ব্যাক পেইন হয়। এবং আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখছি যে পেশেন্টের কোনো কারণ পাওয়া যাচ্ছে না, শুধু রক্ত পরীক্ষায় দেখা গেল তার রক্ত শূন্যতা আছে, এনিমিয়া। কারণ আমরা জানি যে ব্যাকের যে মাসেলগুলো, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ মাসেল, মানে যাই আমি দাঁড়া রয়েছি এই মাসেল কিন্তু সে কিন্তু কাজ করছে। এটি বলা হয় রেড মাসেল। এদের অক্সিজেন ডিমান্ড ভেরি হাই। আমার হাতের মাসেল হচ্ছে কিন্তু এই মাসেলগুলো বেশি অক্সিজেন কনজামশন করে। তো একজন পেশেন্ট যখন এনিমিয়া হয়, এনিমিয়াতে কি হয়, হিমোগ্লোবিনটা কিন্তু অক্সিজেন ক্যারি করে মাসেলে চলে যায়। তো এনিমিয়া হলে তো ওই মাসেলটা অক্সিজেন পায় না, তখন সেই মাসেলটা অক্সিজেনের স্কারসিটিতে ভোগে, তখন কিন্তু একটা ব্যাক পেইন হয়। তো এনিমিয়ার কারণে ব্যাক পেইন, আমি আমার ইনিশিয়াল প্র্যাকটিস লাইফে এরকম একটা পাইছি, কোনো কারণ পেলাম না। পরে দেখি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আয়রন দিয়ে দিলাম, অ্যাবসলিউটলি ভালো হয়ে গেল। বাহ, খুব সুন্দর। আমি এই জায়গাতে ছোট্ট করে একটা আপনার মানে আমরা একটা বিরতি নিব, কিন্তু এই যে ধাপগুলি বললেন, এখানে আমার একটা মানে এবং অনেক মানুষেরও খুব কমন একটা কোশ্চেন, সেটা কোমর ব্যথার দিকে আসলেই অনেকের চিন্তা আসে এটা কিডনির সমস্যা কিনা। সো এই কিডনির রোগের ক্ষেত্রে কীভাবে এই কোমর ব্যথাটাকে আলাদা করতে পারি বা আমাদের ভুলের সুযোগ আছে কিনা, সে বিষয়টা নিয়ে কথা বলবো। নিব ছোট্ট একটি বিরতি। বিরতির আগে আমরা কথা বলছিলাম মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা নিয়ে, এবং ডাক্তার জিকো আমাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছিলেন যে কোমর ব্যথা বা মেরুদণ্ডের বিভিন্ন ব্যথাগুলি কখন কার কাছে যেতে হবে বা কী কী কারণে মেরুদণ্ডের সমস্যা হয়। আর বিরতির আগে আমরা একটু জানতে যাচ্ছিলাম, অনেকেই ভাবে কোমর ব্যথা মানেই কিডনির সমস্যা।
এইটার কতটুকু মানে সায়েন্টিফিক যুক্তি আছে, বা আসলেই কি এই মানে কোমর ব্যথা হলেই একটা আতঙ্কে পড়া উচিত কিনা, আমার কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে বা কিডনিতে পাথর হয়েছে, এই ধারণাটা থেকে কিভাবে নিজেকে মানে পরীক্ষার মাধ্যমে বের হয়ে আসতে পারে, এটা যদি একটু বুঝিয়ে বলেন। না, আমি যখন কন্টিনেন্টালে প্রথম কয়েকদিন একজন নেফ্রোলজিস্টের সাথে আমার মাঝে মাঝে দেখা হইতো, তো বলতো ডক্টর জিকো আমার কাছে কিন্তু অনেক কোমর ব্যথার রোগী আছে, বিকজ তারা মনে করে কিডনিতে সমস্যা মনে করে আমাদের কাছে আসে, কিন্তু এটা আসলে আমার কিচ্ছু করার নেই, এটা সব তোমার রোগী তোমার কাছে আমি রেফার করবো। সে ইন্টারেস্টিং করে বলে। তো যেটা হয়েছে যে কিডনি যে জায়গাটা থাকে এটাকে বলা হয় লোয়েন, আসলে ব্যাকে, এবং সেটা হচ্ছে অনেকগুলো ধাপ পার হয়ে ভিতরে, একদম পেটের ভিতরে কিন্তু পিছনের দিকে। ফলে কিডনির ব্যথাটা কিন্তু কোমর ব্যথা হয়ে আসতে পারে, ভেরি মাচ পসিবল। কিন্তু সব ব্যথাই কিডনির জন্য না। কিডনির জন্য হতে হলে যেটা করতে হবে যে এটা একটা লম্বা সময় ধরে ডাল ব্যথা হবে, এবং যদি স্টোন থাকে তো সেটা কিন্তু প্রস্রাবের রাস্তার দিকে রেডিয়েট করবে, প্রস্রাবের রাস্তার দিকে যাবে। যখন পেটের ব্যথা যেটা প্রস্রাবের রাস্তার দিকে রেডিয়েট করছে, অথবা যে ব্যথাটা একটু দীর্ঘমেয়াদী এবং পেটের দিকের সাইডে বেশি, রাদার পিছনের মাসেলের দিকে, সেই পেইনগুলোকে আমরা অ্যাড্রেস করব হচ্ছে যে এটা কিডনি থেকে আসছে। যদি শুধুমাত্র পিছনেই আছে এবং এটা প্রস্রাবের রাস্তার দিকে যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা কিডনি নিয়ে ভয় পাবো না। এবং কিডনি থেকে ব্যথা হওয়া এটা খুবই আনকমন। এটা মানে কিডনি থেকে যে কোমর ব্যথা হওয়া, এটা মানে ভেরি ভেরি আনকমন। এটা নিয়ে আসলে আমাদের এত ভয় পাওয়ার কিছু নেই। এটা ওই যে মানুষের ভয় যে আমার কিডনি ড্যামেজ হয়ে গেল, হ্যাঁ, এই ভয় থেকে আসলে প্রথমে ওই যে স্যারের কথা বললেন যে নেফ্রোলজিস্টের কাছে চলে যাচ্ছেন। এছাড়াও কিডনির সমস্যা ছাড়াও আপনি তো অনেকগুলি কারণ আমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে বললেন, ডিস্ক থেকে শুরু করে একদম রক্তের কারণেও কোমর ব্যথা হতে পারে। এছাড়াও কি অন্য কোনো কারণ আছে যেটা মানুষের একটু কেয়ারফুল থাকা উচিত? হ্যাঁ, আরও কিছু কারণে আমাদের কোমর ব্যথা হয়। যেমন ধরেন সাইকোলজিক্যাল ব্যাক পেইন, খুব গুরুত্বপূর্ণ। জি, আমরা এখনকার দৈনন্দিন জীবনে এই নগরাইজেশনের যুগে আমরা কিন্তু সবাই ভীষণ মানে ফাস্ট এবং টেনশনে থাকি। চাকরির টেনশন, ঘরের টেনশন, ইনকামের টেনশন, আরও বিভিন্ন রকমের টেনশন তো আছেই। এই টেনশনের কনসিকোয়েন্সে কিন্তু এটা ফিমেলদের বেশি হয়। হাজব্যান্ডের টেনশন, বাচ্চা কাচ্চার টেনশন, চাকরির টেনশন, সব মিলিয়ে যখন জীবনের হিসাব কিতাব খাতায় তখন না মেলে, তখন সেগুলো এক্সপ্রেস করে ব্যাক পেইন। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কীভাবে হয়। যেমন ধরেন যে জীবন আমাদের বডির ভিতরে কিন্তু মানে এন্ডরফিন বা এই ব্যথার যে কেমিক্যালগুলো এবং ব্যথা বন্ধ করার যে ইন্টারনাল পেইন কিলার এন্ডরফিন যেগুলো, এগুলো কিন্তু সবসময় একটা ব্যালেন্সে থাকে। যখনই একটা পেশেন্টের সাইকোলজিক্যাল একটা ডিসহারমোনি হয়, ফ্যামিলিয়াল ডিসহারমোনি বা পলিটিক্যাল ডিসহারমোনি বা বিভিন্ন কারণে ডিসহারমোনি হয়, তখন যেটা হয় ওই এন্ডরফিনটা ফল করে। আচ্ছা। এবং এই ব্যথাগুলো ইন্টারেস্টিং, যেখানে এন্ডরফিন কমে যায় ওখানেই পেইন হয়। এই জন্য এই পেইনগুলো কিন্তু স্পেসিফিক কোনো জায়গায় থাকবে না। কখনো কোমরে, কখনো ঘাড়ে, কখনো হাতে, কখনো মাথায়, কখনো পায়ে। মানে যেই পেইনগুলো নড়াচড়া করতেছে, একবার এখানে, একবার ওখানে, একবার এই দিক থেকে সেই দিক করতেছে, এবং এই পেইনগুলো ইউজুয়ালি জ্বালা পোড়া হয়, তাদের মাথা গরম থাকে, বুক ধরপড় করে, এই ব্যথাগুলোই সাইকোলজিক্যাল পেইন। আচ্ছা। তো যারা এখন আপনারা কে কোন গ্রুপে আছেন, কিন্তু আমার এই ডিসকাশনের পর আই ডু বিলিভ যে অনেক পেশেন্টই বুঝতে পারতেছে যে তার পেইনটা সাইকোলজিক্যাল কিনা। আরেকটা পেইন আছে যে রক্তনালীর রোগ থাকলেও কিন্তু আমাদের ব্যাক পেইন হয়। রক্তনালীর রোগ, যেমন পেশেন্টের রক্তনালীতে ব্লক আছে, বিশেষ করে যারা সিগারেট খায় বা যারা সেডেন্টারি লাইফস্টাইল ডিল করে, ফলে দেখা যায় যে রক্তনালীতে চর্বি জমে রক্তনালী ব্লক হয়ে গেছে, পায়ের রক্ত সাপ্লাই কমে গেছে, তারা একটু রাস্তা হেঁটে গেলে পায়ে ব্যথা করে। আচ্ছা। তাদের কোমর ব্যথা একটু আছে, কিন্তু এটা হেঁটে গেলেও পায়ে ব্যথা করে। তারা ফ্রিকুয়েন্টলি নিউরোসার্জনদের কাছে ভিজিট করে, এবং আমরা একটু পায়ে একটু হাত দিয়ে দেখি রক্ত চলাচল কেমন, দেখি পা ঠান্ডা, এদের পা কিন্তু ঠান্ডা থাকবে। এবং ইন্টারেস্টিং, এরা কিছু দূর হেঁটে গেলে পা ব্যথা করবে, আবার হেঁটে যাওয়া থেমে গেলেই
পা ব্যথা ভালো হয়ে যাবে। তো ওখানে তার 10-20 থেকে সেকেন্ড সে ওয়েট করে, আবার হাঁটে। এটা হলো ভাস্কুলার। আবার একটা পেইন আছে এরকমই, কিন্তু নার্ভের কারণে, কোমরের নার্ভের কম্প্রেশনের কারণে। সেটা কীরকম? সেটা বলা হয় নিউরোজেনিক ক্লডিকেশন। প্রথম যেটা বললাম এটা হলো ভাস্কুলার ক্লডিকেশন। ভাস্কুলার প্রবলেম। নিউরোজেনিক ক্লডিকেশন হলো রোগী হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে তার পা দুটো ভারী হয়ে আসবে, অবশ হয়ে আসবে, ব্যথা করবে, কিন্তু এটা সে দাঁড়ায় গেলে কমবে না। তাকে ম্যানুভার করতে হবে। কি ম্যানুভার করতে হবে? হয় তাকে সামনে ঝুঁকে মেরুদণ্ডের স্পেসটা ওয়াইড করে নিতে হবে, অথবা তাকে বসতে হবে। বসলে যে হিপ জয়েন্ট ফ্লেকশন হয়, নি জয়েন্ট ফ্লেকশন হয়, কোমর ফ্লেকশন হয়। বসলে সে আবার ওই নার্ভ ফ্রি হয়ে যাবে, কিছুক্ষণ নার্ভে রক্ত আসবে, সে আবার হাঁটতে পারবে। আচ্ছা, তার মানে ভাস্কুলার ক্লডিকেশনে দেখা যাচ্ছে যে পেশেন্ট দাঁড়ায় গেলেই ব্যথা আস্তে আস্তে সাবসাইড করে যাচ্ছে, কিন্তু নিউরোজেনিক ক্লডিকেশনে রোগীকে বসতে হবে। আচ্ছা, তার মানে যখন বসতে হবে ব্যথা কমানোর জন্য, তখন বুঝবেন যে আপনি এটা নিউরোসার্জনের কাছে যাবেন। কিন্তু যখন দেখবেন না বসতে হচ্ছে না, একটু দাঁড়া গেলে ব্যথা কমে যাচ্ছে, তখন আপনি চলে যাবেন ভাস্কুলার সার্জনের কাছে। ভেরি সিম্পল। আমি এইখানে জানতে চাবো, আমি তো পেলাম রোগটা কিসের কারণে হলো। আমি যদি একদম স্পেসিফিকভাবে আসি, সবচেয়ে কমন যেটা মেরুদণ্ডের যে ডিস্ক সরে যাওয়া বা পিএলআইডি বলি বা স্লিপ ডিস্ক বলি, যেটাই বলি, এই রোগের ক্ষেত্রে আমাদের আপনারা তো প্রথমেই শুরু করবেন, প্রথমেই কি অপারেশনটাই ধাপ, নাকি আমরা প্রথমে কিছুদিন চেষ্টা করব কনজারভেটিভলি, বা সেক্ষেত্রে কি পরামর্শ থাকবে আপনাদের, কখন যাওয়া উচিত, নাকি না প্রথমে অপারেশন করে ফেলা উচিত তারপরে আমাদের দেখা উচিত? না, প্রথমে কেন অপারেশন করব? আমার আগে সব সময় থাকবে একটা কনজারভেটিভ ট্রিটমেন্টের রোল থাকবে সবচেয়ে বেশি। এবং আমি বলবো মোর দ্যান 80% পেশেন্ট এটা কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায় উইদাউট সার্জারি। ওকে। মানে আমি আমার যে ডাটা, আমি প্রায় 25,000 আমি লো ব্যাক পেইনের আমি ম্যানেজ করছি আলহামদুলিল্লাহ গত 8-10 বছরে। তো দেখেছি যে মোর দ্যান 80% পেশেন্ট এটা কিন্তু কনজারভেটিভলি ভালো হয়ে গেছে। ওকে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আপনি এটা সার্জারি লাগবে কি লাগবে না, এই ডিফারেন্সিয়েট করাটার জন্য এই ট্রেনিংটা লাগবে। আমি ইয়াং জেনারেশন, আমার সাথে যারা কাজ, আমি এই অনেক ছেলেমেয়েকে কাছে রাখি আমি ডিউরিং চেম্বার, আমি জাস্ট দেখানোর জন্য যে কখন অপারেশন লাগবে, কখন অপারেশন লাগবে না, এই জিনিসটা যেন ডিফারেন্সিয়েট করে, যেন কারোর মাধ্যমে যেন একটা ফলস পেশেন্টের জন্য আমরা অপারেশন না করে ফেলি, যার অপারেশন লাগতেছে না আমরা অপারেশন করে ফেলছি, এইরকম যেন না হয়, এটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমরা যেটা করি খুবই মানে গুরুত্ব সহকারে রোগীর শরীরে হাত দিয়ে এক্সামিন করি। এইটা হলো আপনার বেশি মানে প্রাইম ইম্পর্টেন্স। ওকে। আমি যদি হাত দিয়ে এক্সামিন না করি, দেখা গেল যে একটা সিম্পল তার এই লেগে একটা ফ্যাসাইটিস হয়েছে, অথবা একটা স্পাইনাল অ্যানথেসাইটিস হয়েছে, যেইটা ট্রিটমেন্টটা শুধু ওই জায়গায় একটু লোকাল স্টেরয়েড ইনজেকশন বা একটু কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিলেই এটা ভালো হয়ে যায়। কিন্তু এইটার সাথে ইনসিডেন্টালি এমআরআই একটা স্লিপ ডিস্ক আছে, আমি অপারেশন করে ফেলে দিলাম। কিন্তু ওই যে রোগীর শরীরে আমি হাত দেই নাই, এখানে তার এখানে ফাসাইটিস আছে আমি ওভারলুক করে গেছি, এখানে তার বার্সাইটিস আছে আমি ওভারলুক করে গেছি, এখানে তার অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমার আছে আমি ওভারলুক করে গেছি। তো কখনোই প্রথম ট্রিটমেন্ট সার্জারি না, আগে রোগীর শরীরে হাত দিয়ে স্পেসিফিক ডায়াগনোসিস করতে হবে। স্লিপ ডিস্ক ডায়াগনোসিসের সাথে সাথে আদার্স যে ডায়াগনোসিস অনেক সময় কোইন্সিডেন্স হয়, এইটা ডিফারেন্সিয়েট করতে হবে, করে সেটার ট্রিটমেন্টও করতে হবে। অ্যাটলিস্ট 3 মান্থস স্লিপ ডিস্কের ট্রিটমেন্ট দিতে হবে, অ্যাটলিস্ট 3 মান্থস। আমি 3 মান্থসের স্লিপ ডিস্কের ট্রিটমেন্ট করি কনজারভেটিভ মেডিসিন দিয়ে। তারপরেও যদি পেইন পারসিস্ট করে, দেন আমরা অপারেশনের ডিসিশন নেই। ওকে। কিন্তু একটা ক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি অপারেশনের কথা বলি যদি রেড ফ্ল্যাগ সাইন থাকে। দিস ইজ ডিয়ার ইম্পর্টেন্ট। 1 নম্বর হলো যে রোগীর সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে, স্লিপ ডিস্ক আছে, সাথে সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এইটা, কিন্তু মানে কোমর ব্যথা, এই কোমর ব্যথার জন্য এইটা যে সমস্যা, এইটা কিন্তু কেউ তুলেও আনে না, কল্পনাও করে না। কিন্তু অনেক সময় দেখা যায় শুধু সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে আমাদের কাছে আসে, ঘুরতেছে আপনার ইউরোলজিস্টের কাছে, যারা সেক্সুয়াল মেডিসিনের ট্রিটমেন্ট করে তাদের কাছে ঘুরতেছে, কিন্তু তার যে একটা স্লিপ ডিস্ক আছে, ব্যাক পেইনও আছে, যেটা
সে ব্যাক পেইনটাকে হয়তো ওভারলুক করে গেছে, কিন্তু সেক্সুয়াল ডিসফাংশনটা তার মাথায় বেশি ক্লিক করছে, না আমার এটা আগে ঠিক করতে হবে। তো ঘুরে 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 আলটিমেটলি কিন্তু রেজাল্ট না পেয়ে তখন আবার আমাদের কাছে আসে, আমরা পাই, তখন একটু লেট হয়ে যায়। আচ্ছা, সেক্সুয়াল ডিসফাংশন উইথ স্লিপ ডিস্ক, দিস ইজ রেড ফ্ল্যাগ। এরপর আসেন ব্লাডার সমস্যা শুরু হয়েছে। ব্লাডার সমস্যা কিন্তু আপনার প্রথম দিনেই কিন্তু আপনার প্রস্রাব বন্ধ হয়ে যাবে, নট নেসেসারি। এরকমও হবে যে ধরেন প্রস্রাব সে পেট ঝেড়ে প্রস্রাব করতে পারছে না, মানে দ্যার ইজ সাম পোস্ট ভয়েড রেসিডিউ, পিভিআর। রুগী এসে হয়তো বলবেও না যে আমার প্রস্রাবের সমস্যা হচ্ছে। আপনি ডক্টর, আপনাকে কিন্তু রেড ফ্ল্যাগ সাইন বের করে আনতে হবে। হ্যাঁ, আপনি একটা আলট্রাসোনোগ্রাম কেউবি উইথ পিভিআর লিখে দিলেন, তখন পিভিআরে দেখা গেলো মোর দ্যান 30%, তখন আপনি বুঝলেন যে না আপনার পিএলআইডি আছে, সাথে রেড ফ্ল্যাগ সাইন আছে, এটা আপনার অপারেশন লাগবে। তখন আপনি পেশেন্টকে কাউন্সেলিং করবেন। তার কনস্টিপেশন শুরু হয়ে গেছে, মানে যেদিন থেকে ব্যথা শুরু, এরপর থেকে স্যার প্রস্রাব কষা হয়ে গেছে, পায়খানা কষা হয়ে গেছে, এটাও রেড ফ্ল্যাগ সাইন। আবার দেখা গেল তার পায়ের বৃদ্ধাঙ্গুল সে উঠাতে পারছে না, রেড ফ্ল্যাগ সাইন। তার মানে এই চারটার কোনো একটি এটা অ্যাডাল্টে সাধারণত এই চারটাই রেড ফ্ল্যাগ সাইন, এবং এটা মোস্ট কমনলি আমরা এইটাকে বেসিস করে আমরা অপারেশনের ডিসিশন নেই বা অপারেশন করি। অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশনের মধ্যে আমরা জানলাম যে কখন অ্যাকচুয়ালি অপারেশন করতে হবে, কখন অপারেশন করতে হবে না। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা জানবো আমাদের চিকিৎসা ব্যবস্থায় কি কি ভাবে এগুলি ম্যানেজ করতে পারি। বিরতির আগে আমরা জানছিলাম যে মেরুদণ্ডের ব্যথার বিভিন্ন কারণ এবং কি কি অবস্থায় গেলে অপারেশন করতে হবে। আমি স্যার আপনার কাছে এখন জানতে চাবো যে আমরা তো অপারেশনের কথা বললাম, ম্যানেজমেন্টের কথা, কনজারভেটিভ প্ল্যান তো বিভিন্নভাবেই করতে পারি, আমরা ব্যায়ামের মাধ্যমে করতে পারি, ওষুধের মাধ্যমে করতে পারি, কিন্তু যখন একজনের অপারেশন লাগবেই, কি কি অপারেশন ব্যবস্থা আছে বা সহজে যদি একটু বুঝিয়ে বলেন, যে কারণ অনেকেই মেরুদণ্ডের বা স্পাইনের অপারেশন শুনলেই খুব ভয় পেয়ে যায়। সো এই বিষয়টা নিয়ে যদি একটু সহজে বলেন। চিকিৎসা তো যেটা প্রথমেই বললাম যে আমরা অ্যাটলিস্ট ফর পেইন ইজ নট ইন্ডিকেশন অফ সার্জারি, এটা মাই ফার্স্ট। এবং আমি আরেকটা কথা সবসময় বলি, স্পাইনের ক্ষেত্রে ডিসিশন ইজ মাস মোর ইম্পর্ট্যান্ট দেন ইনসিশন। মানে কাটাকাটির চেয়ে ডিসিশনটা গুরুত্বপূর্ণ। ডিসিশন মেকিংটা এমন হবে ভেরি পিন পয়েন্ট, অ্যাকুরেট এবং টাইমলি, তাহলে মেরুদণ্ডের সার্জারির আউটকামটা ভালো হবে। এই জন্য আমি করি কি, বা আমরা যেটা করি, আমরা আগে 3 মাসের আমরা একটা টাইম করি। 3 মাস পার হয়ে গেলে দিস ইজ ক্রনিক ব্যাক পেইন, সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা ওইভাবে হয়। তো যদি রেড ফ্ল্যাগ সাইন থাকে, আমরা সাথে সাথে অপারেশনের প্রপোজাল দিই এবং আমরা অপারেশন করি। তো এই অপারেশনটা আসলে কতভাবে করা যায়? ওপেন টেকনিক, মাইক্রোস্কোপিক, এন্ডোস্কোপিক, লেজার, আর্গন, বিভিন্ন অনেক কিছু। কনজারভেটিভের সাথে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা মিস করে যাচ্ছি, ফিজিওথেরাপি এবং ফিজিক্যাল মেডিসিনের ওনাদের ভূমিকাটা কিন্তু অনেক বেশি, কারণ 80% পেশেন্ট কিন্তু কনজারভেটিভে ভালো হয়ে যায়, অনলি 20% পেশেন্ট আমরা স্পাইন সার্জন ডিল করি, বাদ বাকি 80% রেফার টু ফিজিক্যাল মেডিসিন অথবা ফিজিওথেরাপি সেন্টার। ফিজিওথেরাপিস্টরা ফিজিওথেরাপি দিবে, ফিজিক্যাল মেডিসিন ট্রিটমেন্ট করবে। 20% যেটা আমরা অপারেশন করব বা অপারেশন লাগে যাদের, তাদের অপারেশনের যে যে এইটাও কিন্তু এখানে ডিসিশন মেকিংয়ের একটা ইম্পর্টেন্স আছে। স্পাইনে কি কি আছে? ধরেন আপনার ডিস্ক আছে, ফ্যাসেট জয়েন্ট আছে, বোনস আছে, লিগামেন্টস আছে, মাসেল আছে। তো এই 5টা জিনিসকে মাথায় নিয়ে আমরা অপারেশনের প্ল্যান করব। আমরা যদি ডিস্ক সরাইতে গিয়ে মাসেল ইনজুরি করে ফেলি, আবার ওই ব্যথাটা থেকেই যাবে, ডিস্কের ব্যথা চলে গেছে, কোমর ব্যথা আর ভালো হচ্ছে না। আমরা ডিস্ক যেটা স্লিপ ডিস্ক যেটা, এটা সরাতে গিয়ে আমরা যদি ফ্যাসেট জয়েন্ট ইনজুরি করে ফেলি, রুগী আপনার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে, কোমর ব্যথা আর ভালো হচ্ছে না। আমরা যদি আবার
ধরেন ডিস্ক অপারেশন করছি কিন্তু আশেপাশে স্ট্রাকচার ইনজুরি হয়ে গেছে, নার্ভ কেটে গেছে, সেই ক্ষেত্রে অপারেশনের পরের দিন রোগীর পায়ের পাতা আর উঠবে না। কাজে আমাদের খুব হিসাব কিতাব করে অপারেশন করতে হবে। আচ্ছা, এই জন্য এটা তো খুব ঝুঁকিপূর্ণ অপারেশনও, এই জন্য কেউ সাহস পায় না। হ্যাঁ, আমাদের কাছে আমি শুধু বাংলাদেশে বা বিদেশের মানে শুধু বাংলাদেশে অপারেশনের কমপ্লিকেশন হয় তা না, সারা পৃথিবীতেই আমার কাছ থেকে কিন্তু মানে ফার্স্ট ওয়ার্ল্ডে কমপ্লিকেশন হওয়া স্পাইনের অপারেশনের ফার্স্ট ওয়ার্ল্ডে তাদের রোগীও কিন্তু আমরা ডিল করি। অবশ্যই তার মানে কমপ্লিকেশন, নো সার্জন ইজ ইমিউন ফ্রম কমপ্লিকেশন। কমপ্লিকেশন অবশ্যই। সার্জন মানে অপারেশন হবে, অপারেশন মানে তার কমপ্লিকেশন হবে। যদি বলে আমার সার্জারি কমপ্লিকেশন হয় না, হয় সে মিথ্যা বলছে, নয় সে অপারেশন করে না, কনজারভেটিভ সার্জন, মানে কমপ্লিকেশন। এখন এই কমপ্লিকেশন মিনিমাম হয়ে সার্জারি করাটাই হলো টেকনিক। এই জন্য কেউ এই কমপ্লিকেশন, এত কমপ্লিকেশন রুগীরা দেখে, শোনে, গল্প শোনে, দেখে আসলে কেউ অপারেশনে যেতে চায় না। আচ্ছা, আর অপারেশন না যাওয়ার কারণে অনেক মানুষ কিন্তু কষ্ট পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। মানে সে হচ্ছে যে হয়তো তার লাইফটাই হেল হয়ে রয়েছে, তার সে কোনো ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, কোমর ব্যথার জন্য অপারেশন করলে যে আরো পঙ্গু হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, এই ভয়ে কেউ অপারেশন করছে না, কিন্তু কম্প্রোমাইজ লাইফ ডিল করতেছে। তো আমি তাদেরকে বলবো যে এখন যে গোল্ড স্ট্যান্ডার্ড পিএলআইডির জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হলো মাইক্রো সার্জারি, মাইক্রোস্কোপিক সার্জারি, যেটা মিনিমাল ইনভেসিভ মাইক্রোস্কোপিক সার্জারি, যেখানে কোনো মাসেল ইনজুরি হবে না, ফ্যাসেট ইনজুরি হবে না, লিগামেন্ট ইনজুরি হবে না, জাস্ট যে ডিস্কের সমস্যা সেই ডিস্কের সমস্যাটা সমাধান করে দেব। ওকে, দুই রকমের কাজ আমরা করি। একটা হচ্ছে যে যেই ডিস্কটা নার্ভে প্রেশার দিয়ে রাখছে সেটা পরিষ্কার করে দিই, নার্ভ ফ্রি হয়ে গেল, ব্যথা কমে গেল। আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে যেন আবার ডিস্ক স্লিপ না হয় সেইটাতে আমি আরো বেশি টাইম দেই। আমার পুরো অপারেটিং টাইমের মোর দ্যান 50% টাইম দিই আমি এই কাজে, যাতে করে সেকেন্ড সার্জারি আর না করা লাগে। ওকে, এইটা একটা গেল মাইক্রোস্কোপিক। আরো টেকনিক কি কি আছে? ওপেন, ওকে, কেটে বড় করে কেটে ওপেন করে নিয়ে ল্যামিনা কেটে নিয়ে তারপরে ডিস্কেক্টমি করা। এটা একটু ওল্ডার ভার্সন। অনেকের একটা জিনিস, সেটা তো ডিস্কটা কাটলেন, অনেক সময় আর্টিফিশিয়াল ডিস্ক বসানোর কথা বলে বা কেস বসানোর কথা বলে, মেকানিক্যাল ডিভাইস বসানোর কথা বলে, এইটা নিয়েও একটা কনফিউশন আছে। এটা নিয়ে আমি কথা বলবো, এটা আমরা কখন করব। আর একটা আছে যে এন্ডোস্কোপিক সার্জারি আছে। এন্ডোস্কোপিক সার্জারি, মাইক্রোস্কোপিক সার্জারি অলমোস্ট সেম। এন্ডোস্কোপিতে ওই ইনসিশনটা আর একটু ছোট হয়। এন্ডোস্কোপিতে ছোট, এন্ডোস্কোপিতে হ্যাঁ। ওকে, মাইক্রোস্কোপিতে ইনসিশনটা হয় 1 ইঞ্চ, এন্ডোস্কোপিতে 1/2 ইঞ্চ। ওকে, আর ওপেন সার্জারিতে একটু বড় 2-3 ইঞ্চি এরকম আর কি। তো এইটা হলো মানে সার্জিক্যালের বাইরে থেকে দেখা পার্থক্য। হ্যাঁ, পার্থক্য। আর ভিতরের যে কাজ, এইটার গোল্ড স্ট্যান্ডার্ড হলো মাইক্রোস্কোপিক সার্জারি। ওকে, এখানে আপনি শুধু যে এখনকার পেইন কমাই দিচ্ছেন তা না, ভবিষ্যতে যেন না হয় সেই কাজ আপনি করে দিতে। নিব ছোট্ট একটি বিরতির পরে এসেই জানবো এই অপারেশনগুলির সাথে সাথে কি কি কমপ্লিকেশন হতে পারে, সহজে একটু জানবো, এবং বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এখন আমরা স্পাইন সার্জনের, নিউরো সার্জারির মানে পয়েন্টে কোন জায়গাতে আছি। নিব ছোট্ট একটি বিরতির আগে আমরা মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা এবং তার চিকিৎসা পদ্ধতির কি কি অপশন আছে সেগুলি নিয়ে কথা বলছিলাম। স্যার, এই পর্যায়ে আমি জানতে চাব, আমাদের দেশে এই 10-15 বছর আগেও কিন্তু অনেক রোগ মেরুদণ্ডের সমস্যা হলে, ইভেন পিএলআইডির মতো সমস্যা হলেই পাশের দেশে বা মানে অ্যাডভান্স ওয়ার্ল্ডে চলে যেত। মেরুদণ্ডের অপারেশন খুব ঝুঁকিপূর্ণ, এখন নিয়মিতই হচ্ছে। এখন বাংলাদেশের এই স্পাইন সার্জারিতে সক্ষমতাটা কতটুকু এবং কি কি টেকনোলজি আছে বাংলাদেশে, এটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। তো এখনকার আমরা কিন্তু সব সেক্টরে আমরা এখন সক্ষমতা অর্জন করার চেষ্টা করছি এবং আমরা কিন্তু অনেকটা বিশ্বমানের পর্যায়ে চলে যাওয়ার চেষ্টা করছি এবং অনেক ক্ষেত্রে অনেকাংশে হয়তো বিশ্বমানের কাজ করছি। তো স্পাইনের ক্ষেত্রে আমাদের লেটেস্ট যত টেকনোলজি আছে আমাদের কিন্তু এখন আমরা, যেমন ধরেন মিনিমাল ইনভেসিভ
মাইক্রোস্কোপিক যেটা মিনিমাল ইনভেসিভ মাইক্রো সার্জারি, মিনিমাল ইনভেসিভ মানে এন্ডোস্কোপিক, তারপর মিনিমাল ইনভেসিভ স্ক্রু লাগানো, আমেরিকান স্ক্রু লাগানো, মিনিমাল ইনভেসিভ, আমেরিকান MIS টিলিপ, এগুলো কিন্তু আপনার মানুষজন এটা করার জন্যই হয়তো ব্যাংকক, সিঙ্গাপুর, ইভেন ইন্ডিয়ায় চলে যাচ্ছে। কিন্তু এই অপারেশনটা ওখানে যে খরচ হয় তার প্রায় 1/3 খরচে কিন্তু আমরা ঢাকায় আমরা কন্টিনেন্টাল হসপিটালে করে দিচ্ছি। এগুলি সব ফ্যাসিলিটিস মানে অ্যাডভান্স বলে সব কিছুই আছে, সব ফ্যাসিলিটি। এবং আমি আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব, মেরুদণ্ডের অপারেশনের মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশন হলো ইনফেকশন, ডিসকাইটিস। অপারেশনের পরে ডিসকাইটিস, ইভেন এটা কিন্তু মানে যেটা বললাম আর কি, যে দেশগুলোর কথা বললাম, এরকম দেশ থেকে অপারেশন হয়ে আমাদের কাছে আসছে ইনফেকশন নিয়ে। মানে ইনফেকশন কিন্তু যে কোনো জায়গায় হতে পারে কমনলি। কিন্তু আমাদের কন্টিনেন্টাল হসপিটালে আমরা যেটা সেট করছি, আমাদের অপারেশন থিয়েটারে আমরা হেপা ফিল্টার সেট করছি। এটা কোটি কোটি টাকা দাম। এবং এইটা সেট করার জন্য, এটা সেট করাতে যেটা হয় যে মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাইক্রো অর্গানিজমগুলো ফিল্টার্ড হয়ে ওটিটা একদম মানে অর্গানিজম ফ্রি থাকে। ফলে সার্জারি করার পরে ইনফেকশনের রেট, মানে আমি কন্টিনেন্টাল হসপিটালে 10 দিন অপারেশন করি, একটা রোগীর ইনফেকশন হয় না। এই জন্যই হয়তো মানে কন্টিনেন্টাল হসপিটালে অপারেশন খরচটা বেড়ে যায়। মানুষ হয়তো ভাবছে যে আপনি বাইরে অপারেশন করছেন কম খরচে, এইখানে কেন বেশি খরচ হচ্ছে। কিন্তু এই যে হেপা ফিল্টারের যে কস্টটা, এইটার তো আসলে ফিল্টার মানে আরো অনেক ধরনের সবকিছু ব্যাপারগুলো যদি স্যার জানতে চাই যে কিরকম খরচ হয় আমাদের এই কন্টিনেন্টালে, যদি একদম বেসিক PLID-র অপারেশন থেকে আসলে স্পাইন সার্জারি তো অনেক ব্যাপ্তি আছে, কার স্ক্রু লাগবে, কোনো জায়গায় ফিক্সেশন করতে হবে, কোনো জায়গায় হয়তো পুরো ডিস্ক ফেলে দিয়ে মানে একটা কেস বসানো লাগবে। কিন্তু আনুমানিক যদি একটা আইডিয়া করা যায়। আমি একটু বলছি যে এটা আসলে আইডিয়া করার মানে একদম অ্যাকুরেট বলা যাবে না, কিন্তু আমি একটা ধারণা দিচ্ছি। যেমন আমরা যদি এক লেভেলে ডিস্ক যদি আমরা অপারেশন করি মাইক্রোস্কোপিক মিনিমাল ইনভেসিভ সার্জারি, তাহলে কন্টিনেন্টাল হসপিটালে যদি আমরা ওয়ার্ডে রাখি, তাহলে আমরা কিন্তু মোটামুটি অ্যারাউন্ড 2.5 লাখ টাকা দিয়ে এটা করে দিতে পারছি। যদি VIP ক্যাবিনে থাকে, এক ক্যাবিনের ভাড়া তো ডিফারেন্ট আসবে। এবং আমরা যদি 2 লেভেলে করি তাহলে খরচ আরেকটু বাড়বে। আর যদি স্ক্রু দেই, স্ক্রুটা ডিপেন্ড করতেছে এটা কি ইন্ডিয়ান স্ক্রু দেবো নাকি আমেরিকান স্ক্রু দেবো, তার উপর ডিপেন্ড করতেছে। এবং সেই ক্ষেত্রে মানে হাইয়েস্ট যে কস্টটা পড়ে আর কি, যে মিনিমাল ইনভেসিভ আমেরিকান স্ক্রু, ওখানে প্রায় 6 লক্ষ টাকার মতো কোনো। কিন্তু সেটাও তো এই সেবাটা পাশের দেশে গিয়ে বা যে কোনো জায়গায় গেলে রুগীর যে যাতায়াতের, কারণ এইরকম কোমর ব্যথা রুগী অনেক সময় দেখা যায় যে চলাফেরাই করতে পারছে না, পা অনেক সময় যেটা বললেন অবশ, ফুট ড্রপ হয়ে গিয়েছে। এই ঝুঁকিগুলির বাদে কন্টিনেন্টাল হসপিটালে যদি মানে এই সেবাটা নিশ্চিত করা যায়, তাহলে তো আমার মনে হয় যে বাইরের দেশের চেয়ে আমাদের এখানেই সেবাটা সম্ভব হবে। যদি এমন কিছু থাকে যেটা না পাশের দেশে আছে আমাদের দেশে নাই, এরকম কি কিছু আছে? স্পাইনের ক্ষেত্রে আমরা বলবো যে আমরা পাশের দেশে আছে আমাদের নাই এমন কিছু এখন আর নাই। পাশের দেশে যা আছে আমাদের দেশে আছে, পাশের দেশে যে স্কিল আছে সেই স্কিল আমাদের আছে। পাশের দেশে যেরকম পেশেন্টের বেটার সার্ভিস আছে, আমাদের কন্টিনেন্টাল হসপিটালে সেই সার্ভিস আছে। তো যদি স্পাইন রিলেটেড কোনো সার্জারি আপনি বিশ্বমানের পেতে চান, কন্টিনেন্টাল হসপিটালে মিনিমাল ইনভেসিভ স্পাইন সেন্টারে আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারি বা অ্যাডভান্স স্পাইন সার্জারি বা অ্যাডভান্স স্পাইন কেয়ার আমরা দিতে পারছি। একদম শেষে যদি সাধারণ মানুষের জন্য এই মেরুদণ্ডের ব্যথা যেন না হয়, তার যেন কেয়ারটা নিতে পারে, অপারেশন পর্যন্ত যেন আপনাদের কাছে না যাওয়া লাগে, সেই বিষয়ে সাধারণ মানুষের জন্য কোনো পরামর্শ আছে কিনা? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটা কিন্তু একদম মেডিকেলে যখন আমি MBBS ঢাকা মেডিকেলে ঢুকি, ওই প্রথমেই ওই ইয়েতে লেখা আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। প্রিভেনশনটা আগে দরকার, আমার ডাক্তারের কাছে যাওয়াই লাগবে না, সেটা বলে দেবো আর কি, কীভাবে ডাক্তারের কাছে যাওয়াই লাগবে না। ফার্স্ট অফ অল যে আমরা মেরুদণ্ডের যত্ন নিব, যেভাবে যত্ন নেই আমি আমার চাকরির, যেভাবে যত্ন নেই আমি আমার সন্তানের, সেভাবে যত্ন নিব আমার মেরুদণ্ডের। এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে পোস্টার মেনটেন করে বসতে হবে, পোস্টার মেনটেন করে চলতে হবে, উল্টাপাল্টাভাবে ঘুমানো যাবে না, ঘাড় ব্যথা হবে। এবং
আনঅ্যাকাস্টম কোনো কাজ করতে যাব না। যেমন হঠাৎ করে আমি খেলি না, হঠাৎ করে ফুটবল খেলতে গেলাম, গিয়ে মাসেলে টান লাগলো। আমি ভারী কোনো ওজন আলগাই না, হঠাৎ করে আমি অনেক ওজন আলগাইতে গেলাম। এবং ওজন আলগানোর ক্ষেত্রেও কিন্তু খুব নিয়ম মেনে একদম মেরুদণ্ডটা সোজা রেখে ওজন আলগাইতে হবে। তাহলে কিন্তু আপনি মানে মেরুদণ্ডের অনেক রোগ থেকে রক্ষা পাবেন। আর একটা জিনিস বলতেছিলাম যে মেরুদণ্ডের যত্ন যেটা, যে রুগীরা যেন অবশ্যই বিশেষ করে যারা ব্যাংকার এবং কর্পোরেটে, এদের কিন্তু আমরা এখন প্র্যাকটিসে কিন্তু এদেরকে বলি ভাই আপনারা ইয়াং জেনারেশন, আপনাদেরকে কিন্তু মানে আপনাদের ব্লাডটা সাক করে নিচ্ছে, এটাই বলি। বিশেষ করে যারা কর্পোরেট থেকে আসে বা ব্যাংকার যারা আসে, ওরা তো আসলে সকাল 10টার দিকে ঢুকে বিকাল 6টায় বের হয়, মাঝখানে একটু খাওয়া দাওয়া করে, নামাজ কালাম পড়ে, বাদ বাকি হোল টাইমটা কিন্তু তারা ওখানে বসে থাকে। আসলে বসে থেকেই ডেস্ক জব যারা করে তারা অবশ্যই যেন 1 ঘন্টা বসে 5 মিনিট একটু হাঁটাচলা করে, মানে নিয়মিত বিরতিতে চলাফেরা এবং ব্যায়াম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ স্যার, খুব সহজে মেরুদণ্ডের যত্নের বিষয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং এখন তো অ্যাকচুয়ালি ব্যক্তিগত পর্যায়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদের মেরুদণ্ডের যত্ন আমাকেই নিতে হবে যেন আপনাদের কাছ পর্যন্ত না যাওয়া লাগে অপারেশনের জন্য।